সাদি তাকে ডাকলো না, আগে ওয়াশরুমে গেল। ধুলো বালি গায়ে, আগে ফ্রেশ হওয়া জরুরি। হাত পা ধুয়ে মুখে পানি দিল সে। পুনরায় হাতের মুঠোয় পানি তুলে চোখে মুখে দিতে গিয়ে চোখ পড়ল বেসিনের উপরে মিররের হাতলে। অনাকাঙ্ক্ষিত জিনিসটা দেখে অবাক হলো। হাতের মুঠোয় থাকা পানিটুকু ফেলে দিয়ে সেটা হাতে তুলে নিল। প্রেগনেন্সির কিট, স্পষ্ট লাল দুটো দাগ। বিস্ফোরিত চোখে লাল দাগের দিকে তাকিয়েই আছে সাদি। তার মনে হলো সে ভুল দেখছে। মস্তিষ্ক কেমন বরফের মতো জমে গেল। হাত পা কাঁপছে তার, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। সাদি ঘন ঘন চোখের পলক ফেলে আবার চাইলো হাতে থাকা প্রেগনেন্সির কিটটার দিকে। কেবলই একটু ঘুমের মতো দিয়েছিল রুহি। ওয়াশরুম থেকে কিছু করার শব্দ পেয়ে ঘুম ঘুম চোখে উঠে বসলো। অমনি কেউ ঝড়ের বেগে এসে চাপটে ধরলো তাকে। আকস্মিক এমন ঘটনায় চমকায় ভরকায় মেয়েটা। কিছু বুঝে ওঠার আগেই তার সরা মুখে চুমুর বন্যা বয়ে গেল। হতভম্ব রুহির ধ্যান ভঙ্গ হলো কাঙ্ক্ষিত মানুষটির আবেগময় কণ্ঠস্বরে। সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজ হয়ে গেলাম, ভাবানোটা কি? সাদির কথার আগা মুন্ডু কিছুই মাথায় ঢুকলো না মেয়েটির। ঘুম থেকে উঠে মাথাটা কেমন হ্যাং হয়ে আছে। তারপর আবার সাদির এমন আচমকা আক্রমণ। তবে প্রিয় মানুষটির সান্নিধ্য পেয়ে সব ভাবনা ফেলে শক্ত করে জড়িয়ে ধরল রুহি। সাদির বুকে মুখ গুজে অবিশ্বাস্য গলায় বলল, তুমি এসেছো? আমি কি সত্যিই দেখছি, নাকি প্রতিদিনের মতো আজকেও কল্পনায় এসছো? চোখ খুলে দেখ ভাবানোটা কি? তোর কল্পনা নয়, আমি এসেছি, তোর লেফটেন্যান্ট। আচ্ছা আগে বল, এই এটা এটা কি ভাবানোটা কি? কিটটা দেখিয়ে শেষের কথাটা বেশ বিচলিত হয়ে জিজ্ঞেস করলো সাদি। রুহি শক্ত করে জড়িয়ে ধরলো স্বামীকে, যেন এই বুকটা তার বড্ড প্রয়োজন ছিল। এভাবেই কেটে যায় কয়েক সেকেন্ড। রুহি সাদির হাত নিয়ে নিজের পেটের ওপর রেখে মৃদু গলায় বলল, এখানে তোমার রক্ত, তোমার বংশের প্রদীপ আছে স্যার। ঢোক গিলল সাদ, অবিশ্বাস্য গলায় বলল। কখন চেক করেছো? করে সাদি রুহির উদর উন্মুক্ত করে হাত বুলিয়ে বলল, দিস ইজ দ্য মোস্ট সারপ্রাইজিং মোমেন্ট অফ মাই লাইফ। কেমন অনুভূতি বলতো? আর তুই এত বড় একটা কথা আমার থেকে গোপন করে রেখেছিস। রুহি নিজেও প্রথমে বুঝতে পারেনি। ওর শরীরের কন্ডিশন দেখে বৃষ্টিই প্রথম বলছে একবার চেক করে দেখতে। রুহি ফজরের নামাজ আদায় করার পর যখন চেক করে দেখলো পজিটিভ এসেছে, কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি চোখে তাকিয়ে রইল। সর্বাঙ্গ অদ্ভুতভাবে ঝাঁকুনি দিয়ে উঠল। কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আমার মধ্যেও যে একটা অস্তিত্ব আছে, আমি তো বুঝতেই পারিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি মা হব। গলা জড়িয়ে আসলো মেয়েটির। অদ্ভুত ভালো লাগায় শিহরণ খেলে গেল তনু মনে। সাদি ঝুঁকে রুহির উদরে ঠোঁট ছোঁয়ায়, অবিশ্বাস্য গলায় বলে, আমার ছোট্ট বউটা মা হবে। আচ্ছা, এত সতর্ক থাকা সত্যি কনসেপ্ট করলো কি করে? রুহি নিজেও বুঝতে পারছে না। ঠোঁট উল্টে দুই দিকে মাথা নাড়ল মেয়েটা। আমিও বুঝতে পারছি না, এই জন্যই বোধহয় শরীরটা খারাপ হচ্ছিল। তুমি খুশি হয়েছো তো স্যার? সাদি রুহির কপালে চুমু দিয়ে বলল, বুড়ো বয়সে বাবা হচ্ছে, খুশি হব না? তবে একটু চিন্তিত আছে, এত তাড়াতাড়ি কনসেপ্ট করছিস, পড়াশোনা। সাদি কথা সম্পূর্ণ করার আগেই রুহি বলে, ও নিয়ে তুমি চিন্তা করো না তো। তোমরা সবাই পাশে আছো, আমি ঠিক পারবো। দেখো, যেটা হয়েছে আল্লাহর হুকুমেই হয়েছে, আর আল্লাহ যেটা দেন সেটা তো কেবল খুশিরই কারণ। সাদি এক দীর্ঘশ্বাস ছেড়ে রুহির হাতটা ধরল, আঙ্গুলগুলো আলতো করে জড়িয়ে ধরল। হ্যাঁ, যা হওয়ার ছিল হয়ে গেছে। আল্লাহ আমাদের যা দিয়েছেন সেটা তো অমূল্য উপহার। তারপর দুজনেই একে অপরের কাঁধে মাথা রাখলো। ঘরটায় নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আর দুশ্চিন্তার নয়। সে নীরবতা হলো নতুন জীবনের প্রথম স্পন্দনের, এক নতুন খুশির প্রতিশ্রুতি। অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে থেকেও একটি অদ্ভুত আনন্দ ভর করলো। তারা বুঝলো যা এসেছে তা আল্লাহর দান, এক অমূল্য আশীর্বাদ। বুকের ভেতর যে ঘ্রাণ, যে তপ্ততা, সেই অনুভূতি একরাশ ভালোবাসা ও প্রত্যাশায় ভরে উঠল। হৃদয়ের স্পন্দন, চোখে জল, ছড়িয়ে যাওয়া শান্তি, সব মিলিয়ে তারা নতুন জীবনের জন্য প্রস্তুত, আনন্দে এবং বিশ্বাসে ভরে। সময়টা সকাল 10টা নাগাদ। রাতে মেহেদি সত্যি সত্যিই বাড়িতে ফেরেনি। ফোনটাও বন্ধ। বৃষ্টি সারা রাত ঘুমাতে পারেনি, শুধু ছটফট করছে। সারা সকাল ওয়েট করেছে, ভেবেছে এই বুঝি মেহেদি ফিরে আসবে।
কিন্তু না, 10টা পেরিয়ে গেলেও মেহেদি বাড়িতে আসলো না। বাধ্য হয়ে বৃষ্টি ডিসাইড করলো অনেক হয়েছে, ঘরে বসে থেকে সে এবার নিজেই যাবে মেহেদির কাছে। এ কি, কোথায় যাচ্ছিস বৃষ্টি? আজকে তো শুক্রবার, ভার্সিটিও নেই। মেয়েকে রেডি হয়ে নিচে নামতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন মাসুমা বেগম। বৃষ্টি বাহিরে যেতে যেতে বলল, অফিসে যাচ্ছি একটু। ভদ্র মহিলা ললাটে ভাঁজ পড়ে। সকাল সকাল শাড়ি পরে সেজে গুজে মেয়ে কোনো অফিসে যাচ্ছে বুঝতে পারছে না। পিছু ডেকে কিছু বলার আগেই পাশ থেকে মনোয়ারা বেগম বললেন, বাড়ির গাড়ি নিয়ে যা। বৃষ্টি যেতে যেতেই মাথা নাড়ল। মাসুমা বেগম চায়ের দিকে তাকালেন, যা দেখে মনোয়ারা বেগম বললেন, বাবুর কাছে যাচ্ছে, চিন্তা করিস না। ভদ্র মহিলা এবার বুঝতে পারলেন, তাই নিজেই নিজেকে বকলেন আর চিন্তা না করে রান্নাঘরে চলে গেলেন। বৃষ্টি বাড়ির গাড়ি নিয়েই গেল। যেহেতু আজকে শুক্রবার, মহারাজ ছাড়া বাড়ির পুরুষরা অবসরে আছেন। গাড়িটি গন্তব্য থামতেই বৃষ্টি নেমে পড়ল। মাথা উঁচিয়ে চাইল বিশাল আকারের উঁচু ভবনের পানে। বিয়ের আগে বাবার সাথে অনেকবার এখানে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে মেহেদি কোথায় আছে বুঝবে কি করে। 7-5 ভাবতে ভাবতেই ভেতরে প্রবেশ করলো। এক্সকিউজ মি ম্যাম, কাকে চাই? অফিসের ভেতর প্রবেশ করতেই রিসেপশনের মেয়েটি ভেতরে প্রবেশ করতে বাধা দিল বৃষ্টিকে। বৃষ্টি থেমে গেল। মেয়েটা নতুন, তাই বৃষ্টিকে চিনল না। বৃষ্টি বলল, আপনাদের এমডি মেহেদি আলমের সাথে দেখা করতে চাই। রিসেপশনের মেয়েটা একটু অবাক হলো, এত অবিলম্বে অফিসের বসের ছেলের নাম ধরে ডাকায়। মেয়েটা কোনা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, সরি ম্যাম, পারমিশন ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। হু আর ইউ টু হিম? বৃষ্টি কিছু বলার আগেই সেখানে অফিসের ম্যানেজার উপস্থিত হলেন। বৃষ্টিকে হঠাৎ অসময়ে অফিসে দেখে তিনি হাস্য উজ্জ্বল মুখে জিজ্ঞেস করলেন, বৃষ্টিমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? বৃষ্টির কথা শুনে ভদ্রলোক হাসলেন, ফের জিজ্ঞেস করলেন, আছি, আল্লাহ রেখেছে ভালোই। তা মা অসময়ে অফিসে যে? বৃষ্টি একটু আমতা আমতা করে বলল, আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওর সাথে দেখা করে যাই। ভদ্রলোক বলল, বাবার কক্ষ খুঁজে পাচ্ছ না? আদ্রিতা, বৃষ্টিমা ডিরেক্টরের কক্ষ খুঁজে পাচ্ছে না, তুমি ওকে সাহায্য করবে না? ভদ্রলোকের ধমক খেয়ে রিসেপশনে বসা আদ্রিতা নামের মেয়েটি আমতা আমতা করে বৃষ্টিকে তো এখনো চিনতেই পারেনি। বিনা অনুমতিতে কিভাবে বসের রুম দেখিয়ে দিবে? বৃষ্টি বলল, ইস, ওকে আঙ্কেল, সে আমাকে চিনতে পারেনি। এই হচ্ছে আমাদের বড় স্যারের মেয়ে, মেহেদি বাবার ওয়াইফ। চিনে রাখো, আর যেন বলতে না হয়। আদ্রিতা মেয়েটি বৃষ্টির পরিচয় জেনে ভীত হলো। না জেনে বসের মেয়ে আমার বর্তমান চেয়ারম্যানের ওয়াইফকে দাঁড় করিয়ে রাখার দায় চাকরিটা না চলে যায়। সে মাথা নেড়ে অপরাধীর গলায় বলল, সরি ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। আসলে রুলস। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমাকে একটু রুমটা দেখিয়ে দেবেন আঙ্কেল? ভদ্রলোক মাথা নেড়ে আগে আগে চললেন। বৃষ্টি তাকে অনুসরণ করলো। বসের ঘরটা চারপাশে চকচকে ওয়ানে গ্লাসে ঘেরা। বাইরে থেকে দেখলে কেবল আয়নার মতো প্রতিফলন দেখা যায়, কিন্তু ভেতর থেকে বাইরের অফিস ফ্লোর স্পষ্ট দেখা যায়। পাতলা কালো ফ্রেমে বাঁধানো গ্লাসের দরজায় লম্বা সিলভার হ্যান্ডেল। ভদ্রলোক গ্লাসে আওয়াজ করে বললেন, আসবো? সঙ্গে সঙ্গে ভেতর থেকে একরোখা উত্তর এলো, নো ডিস্টার্ব করবেন না আঙ্কেল, এই মুহূর্তে কোনো ফাইল টাইল দেখবো না গো। ভদ্রলোক বৃষ্টির পানে তাকালেন, বললেন, কোনো কারণে হয়তো ওর মন খারাপ, নয়তো এত বিরক্ত ফিল করে না কখনো। তুমি ভেতরে যাও মা, আমি আসছি। বৃষ্টি মুখে হাসি টেনে মাথা নেড়ে সম্মতি দিল। ভদ্রলোক চলে গেলেন। বৃষ্টি জোরে সরে শ্বাস নিয়ে দুরু দুরু বুকে গ্লাস টেনে ভিতরে প্রবেশ করলো। মেহেদি মাথা নুইয়ে কিছু একটা করছিল। দরজা খোলার শব্দে বিরক্ত হলো। ম্যানেজারকে ভেবে মাথা না তুলেই বিরক্ত গলায় বলল, বিরক্ত করতে নিষেধ করেছিলাম আঙ্কেল, কেন বলতে বলতে মাথা তুলে থমকালো ছেলেটা। বৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেদির দিকে। ছেলেটার চোখ মুখের অবস্থাই বলে দিচ্ছে সারা রাতে একটুও ঘুমায়নি। এখানে কি চাই? নিস্তব্ধতা ভেঙে মেহেদি শক্ত গলায় কথাটা বলে উঠল। বৃষ্টি
বৃষ্টি অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে আছে তার দিকে। মেহেদি দৃষ্টি সরিয়ে তাকিয়ে আছে তার দিকে। মেহেদি দৃষ্টি সরিয়ে নেয়। মেয়েটার চোখের পানি সে একদমই সহ্য করতে পারে না। মেহেদির এই উপেক্ষাটুকু সহ্য হলো না মেয়েটার। হঠাৎ করেই সে ফুপিয়ে কেঁদে ফেললো। ছুটে গিয়ে হামলে পড়লো মেহেদির বুকে। দাঁড়িয়ে থাকা মেহেদি অপ্রস্তুত লেনিনে হেলিয়ে পড়লো পেছনে। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শক্ত হয়ে দাঁড়ালো। বৃষ্টি মেহেদির বুক খামছে ধরে ভেঙ্গুর গলায় বলল, এত পাষাণ কেন তুমি? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমার কি আদৌ কোনো দোষ আছে এখানে? বলো, কেন মুখ ফিরিয়ে নিলে আমার থেকে? ঝরঝর করে কেঁদে উঠল বৃষ্টি। মেহেদি তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কেমন গম্ভীর গলায় বলল, ছাড়। ছেড়ে দেব? আমি ছুঁয়ে দিলে পাপ লাগবে? এতটা নোংরা হয়ে গেছে আমি তোমার চোখে? হতবাক চোখে তাকিয়ে কথাটা বলে উঠল বৃষ্টি। মেহেদি কণ্ঠে বিরক্ত ঢেলে বলল, আমি বলছি পাপ লাগবে, ভালো লাগছে না সর। বৃষ্টি ভেজা চোখে তাকালো মেহেদির মুখপানে। কেমন করে যেন বলল, ভালো লাগছে না। জুনায়েদ ভাই ছুঁয়েছে বউ। মেয়েটার কথা শেষ হবার পূর্বেই তার বাহু খামছে ধরল। মেহেদি ক্রুদ্ধ গলায় বলল, জুনায়েদ ভাই না বল তোর প্রেমিক? তাকে দেখে পুরোনো আবেগ জেগে উঠেছিল তাই না? ওর সাথে তুই ছাদে কি করছিলি বল? আনসার মি। ওর স্পর্শ কেন তোর শরীরে স্পর্শ করলো কেন? বৃষ্টি কাঁধে ব্যথা পেলেও মুখে টুস শব্দটি পর্যন্ত করল না। মেহেদির দিকে হতবাক চোখে চেয়ে বলল, জুনায়েদ ভাই আমার প্রেমিক? এটা তুমি কি করে বলতে পারো? সে প্রথম থেকেই আমার ভাই ছিল, এখনো আছে। কালকে যেটা ঘটেছে সেটা টোটালি অ্যাক্সিডেন্টলি। এখানে আমাদের কোনো দোষ নেই, এটা তুমিও খুব ভালো করেই জানো। তারপরও কেন যন্ত্রণা দিচ্ছ আমায়? বেশ অসহায় শোনায় বৃষ্টির কণ্ঠস্বর। মেহেদির রাগ জেদ গলে এলো মেয়েটির কান্নায়। সে বৃষ্টির দুগালে হাত রেখে বৃষ্টির মুখটা কাছে টেনে এনে কপালে কপাল ঠেকিয়ে বলে, ওই দৃশ্যটা আমি ভুলতে পারছি না মেঘদূতি। কেন পরপুরুষের স্পর্শ তোর শরীরে লাগলো? কেন কেন? সামান্য তুই কারোর সাথে কথা বললে আমার সহ্য হয় না, সেখানে তোর হাত। ঢোক গিলল মেহেদি। থেমে গেল মাঝপথেই। তার অসহ্য লাগছে। সে জানে এখানে বৃষ্টি জুনায়েদ কারো দোষ নেই। এটাও জানে জুনায়েদ ইচ্ছে করে এমনটা করেনি। জুনায়েদ যে বৃষ্টিকে পছন্দ করতো এটা জানতো মেহেদি। এতদিন এটা নিয়ে সমস্যা না হলেও কালকে দৃশ্যটা মাথায় কিলবিল করছে। বৃষ্টি কথা বলে না, থেকে থেকে হেঁচকি তুলছে। মেহেদি বৃষ্টির আপাদ মস্তক এক পলক তাকিয়ে বলল, শাড়ি পরে এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছিস? তোমার কাছে। নাক টেনে বলে ওঠে বৃষ্টি। মেহেদি জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, তোর ওপর থেকে রাগটা পড়ছেই না, কি করা উচিত তোকে বলতো? বৃষ্টি ছলছল চোখে তাকিয়ে বলল, এবারের মতো মাফ করে দাও। এত সুন্দর করে সেজেগুজে এসেছিস, দয়া করতেই পারি, তবে শর্ত আছে। মেহেদির কথা শুনে বৃষ্টি টিপ টিপ করে তাকিয়ে বলে, কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি, তুমি বলো। আজকের পর থেকে বাহিরের কোনো ছেলেদের সাথে কথা তো বলতেই পারবি না। কাজিন টাজিন যা আছে 10 হাত দূরে দাঁড়িয়ে কথা বলবি, পারবি? সঙ্গে সঙ্গেই মাথা নাড়ল বৃষ্টি। সে পারবে। মেহেদি বলল, আরও একটা শর্ত আছে। কি? জানতে চাইল বৃষ্টি। মেহেদি বলে উঠল, পরপুরুষের ছোঁয়া লেগেছে তোর শরীরে, এই মুহূর্তে তোর শরীর থেকে বেগানা পুরুষের স্পর্শ ধুয়ে মুছে সাফ করে দিবি। আচ্ছা, বাসায় গিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলবো। মেহেদির কণ্ঠস্বর নরম হতে দেখে তড়িঘড়ি করে বলে ওঠে বৃষ্টি। ছেলেটার রাগ ভেঙেছে, এতেই স্বস্তি তার। বৃষ্টির কথা শুনে মেহেদি চোখে হাসলো আচমকা। মেহেদি বৃষ্টির কোমর পেঁচিয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ভরকে গেল মেয়েটি। কি হলো বুঝতে কয়েক পলক সময় লাগলো। বৃষ্টিকে কোলে তুলে কক্ষের ভেতরে আরো একটা রুম আছে, সেখানে মেহেদি রেস্ট করে। সেখানে নিয়ে গেল। চুমু খেতে খেতেই তাকে সফেদ বিছানায় শুইয়ে দিল। বৃষ্টি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহেদি যে কি করতে চাইছে এবার স্পষ্ট তার কাছে। এতেই সে ফাঁকা ঢোক গিলল। অস্ফুট স্বরে হাত দিয়ে মেহেদিকে বাধা দিল। ততক্ষণে মেহেদি বৃষ্টির শাড়িটা শরীর থেকে আলাদা করে ফেলেছে। চুমুর বন্যা বয়ে গেল বৃষ্টির সর্বাঙ্গে। বেচারি মেয়েটার আর কি করার। শেষে স্যালেন্ডার করে স্বামীর মান ভাঙাতে অফিস রুমটাকেই বেডরুম বানিয়ে ফেললো।
রাত গভীর, ঘরের আলো নরম হলুদ ছায়ায় ভরা। অর্ণ গভীর ঘুমে, শরীর পুরোপুরি শিথিল, শ্বাসগুলো ধীরে ধীরে ওঠানামা করছে। পালকের মতো নরম চুল কপালে পড়েছে, ঠোঁটের কোণায় যেন এখনো গম্ভীরতার ছায়া। ঘুম তাকে পুরোপুরি ঘিরে রেখেছে, কোনো চিন্তা, কোনো উদ্বেগ নেই, শুধু ভারী ভারী নিঃশ্বাস। অর্ণের ঘুমন্ত মুখটা অপলক দৃষ্টিতে অবলোকন করছে বিন্দু। চোখগুলো বড় চকচকে, মনে হচ্ছে রাতের অন্ধকারের মধ্যেও সবকিছু দেখছে। কেমন বড় বড় করে তাকিয়ে আছে, চোখে ঘুমের রেশ মাত্র নেই। বিন্দু ঝুঁকে অর্ণর কপালের মাঝখানে একটা ছোট্ট চুম্বন এঁকে দিল, মাথার চুল এলোমেলো করে দিল। অর্ণর ঘুমন্ত মুখপানে চেয়ে তার পর মুহূর্তেই আবার মনে হলো সে কেন একা একা বসে থাকবে। বিন্দু অর্ণর কাঁধ ঝাঁকিয়ে বলল, প্রিন্সেসের আব্বু উঠুন, শুনছেন? প্রথম তাকে ঘুম ভাঙলো না অর্ণ, প্রথম ডাকে ঘুম ভাঙলো না অর্ণর। সারাদিন পরিশ্রমে ঘুম যেন তাকে জেঁকে বসেছে। বিন্দু অর্ণর বুকে হাত দিয়ে ঝাঁকায়। দ্বিতীয়বার অর্ণ ঘুম ঘুম চোখে তাকালো, বিন্দুকে বসে থাকতে দেখে জড়ানো গলায় শুধালো, কি হয়েছে জান? শরীর খারাপ লাগছে? বসে আছিস কেন? বাবুর খিদে পেয়েছে। ঠোঁট উল্টে বলল বিন্দু। আজকাল বিন্দু নিজেও ঘুমায় না, অর্ণকেও শান্তিতে ঘুমাতে দেয় না। মধ্যরাত হলেই ঘুম ভেঙে যায় তার, খিদে লাগে। অর্ণ উঠে বসলো, বিন্দুকে কোলের মধ্যে টেনে নিয়ে নরম গলায় বলল, খিদে লেগেছে? বিন্দু মাথা ঝাঁকায়। অর্ণ হামি দিয়ে বলল, কি খাবি? বিন্দু একটু ভাবলো, তারপর বলল, বিরিয়ানি। বিরিয়ানি হতে তো অনেক সময় লাগবে পাখি, অন্য কিছু দেই? আচ্ছা তাহলে ঝাল ঝাল পাস্তা করে দেন, আপনার হাতে পাস্তা খুব মজা। ফট করে বলল বিন্দু। অর্ণ বেড থেকে নামতে নামতে বলে, ওকে 10 মিনিট ওয়েট কর, নিয়ে আসছি। আমিও যাব, আমাকে নিয়ে যান প্লিজ। বাদ সাধলো বিন্দু, বায়না ধরলো সেও যাবে। অর্ণ কিছু বলতে নিয়েও থেমে গেল, বলেও যে লাভ হবে না জানে সে। মেয়েটা বড্ড জেদি হয়েছে, যা বলবে তাই। অর্ণ বিন্দুকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল। কিচেনে গিয়ে চুলা থেকে একটু দূরে একটা চেয়ার এনে বসিয়ে দিল। বিন্দুও বাধ্য মেয়ের মতো বসে রইল। অর্ণ একটা অ্যাপ্রন পরলো, যা তার কাঁধে ঠিকমতো বসে আছে, হাত পরিচ্ছন্নতা বজায় রাখছে। এই সাধারণ পোশাকেও তার উপস্থিতি এক ধরনের স্মার্টনেস আর কুলনেস যোগ করেছে। বিন্দু গালে হাত দিয়ে অর্ণর দক্ষ হাতের কার্যক্রম দেখতে লাগলো। অর্ণ প্রথমে সবজি কাটতে লাগলো, ব্রোকলি, গাজর, বেল পেপার, লাল, সবুজ, হলুদ, টমেটো, পেঁয়াজ কুচি একে একে সব কিছু কেটে গুছিয়ে নিল। বিন্দু হাঁ করে তাকিয়ে রইল। লোকটা এত গুণী হলো কি করে, ভাবছে গালে হাত দিয়ে। নির্লিপ্ত, স্বাভাবিক এবং একেবারে প্রাকৃতিক স্মার্টনেস, কোনো ভরকানি নেই, শুধু নিখুঁত আত্মবিশ্বাস আর কাজের প্রতি মনোযোগ। এই সাধারণ মুহূর্তে তার চারপাশের পরিবেশের সঙ্গে মিলেমিশে একটি নরম উষ্ণ আবহ তৈরি হয়েছে, যেন রান্নাঘরটা নিজেই তার স্টেজ। অন্য রান্নাঘরে প্লেটে বেড়ে অ্যাপ্রন খুলে এক হাতে পাস্তার প্লেট, অন্য হাতে বিন্দুকে কোলে তুলে নিল। বিন্দু অর্ণর গলা জড়িয়ে ধরে টুকুস করে একটা চুমু দিল। অর্ণর ঘামে ভেজা উঁচু অ্যাডাম স্যাপেলে। অর্ণ কপাল কুঁচকে তাকাতেই জোরপূর্বক হে হে করে হেসে উঠল। অর্ণ রুমে এসে বিন্দুকে বিছানায় বসিয়ে দিয়ে পাস্তার প্লেট তার সামনে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেল। বিন্দুর সত্যি সত্যিই খুব খিদে লেগেছিল। সে ভদ্র বাচ্চার ন্যায় চেটে পুটে সব খেয়ে নিল। অর্ণ ততক্ষণে এসেছে, সে এসে বিন্দুকে পানি দিল। বিন্দু পানিটুকু খেয়ে বলল, আপনার হাতের রান্না খুব মজা, আপনার হাত শুদ্ধই খেয়ে ফেলতে মন চায়। অর্ণ আলো নিভিয়ে দিতে দিতে বিড়বিড় করে আওড়ালো, মাথাটা খেয়ে শান্ত নয়, তার হাতটাও চাই। আমাকে কিছু বললেন? অর্ণর বিড়বিড় করা দেখে বিন্দু জিজ্ঞেস করলো। অর্ণ শুয়ে বিন্দুকে বুকে চেপে ধরে বলল, আপনাকে কিছু বলিনি, আপনি এবার দয়া করে ঘুমান ম্যাডাম। বিন্দু গাল ফুলিয়ে লেপ্টে রইল স্বামীর বুকের সাথে। বিন্দুর হাত অর্ণর পিঠের দিকে ছুঁয়ে আছে, অনুভূতিতে একটি অদ্ভুত দৃঢ়তা এবং গভীর সংযোগ তৈরি করছে। শ্বাস নেওয়া ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় স্পন্দন করছে একসাথে। সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন থমকে গেছে, সময় যেন শুধুই তাদের জন্য দাঁড়িয়েছে, এক অনন্ত শান্তি ও প্রেমের স্পন্দনে পূর্ণ। গধূলি বিকেলটা অদ্ভুতভাবে চুপচাপ,
যেন প্রকৃতি দিনের বিদায় অনুষ্ঠান দেখছে নীরবে। পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে পশ্চিম আকাশের দিকে, যেন দিনের ক্লান্তি বয়ে নিয়ে চলে যাচ্ছে। বাহিরে মৃদু ঠান্ডা বাতাসে মন ছুঁয়ে যাচ্ছে। বিন্দু ডান হাত কোমরে চেপে আলতো পায়ে হাঁটছে গার্ডেনে। অসম্ভব ভালো লাগছে বাহিরের নীরব প্রকৃতি। ঘরে বসে থাকতে থাকতে হাত পা যেন অচল হয়ে পড়েছে তার। হঠাৎ বিন্দু অর্ণকে দেখলো পুলের পাশে বেঞ্চে বসা, মারিদের সাথে বসে কথা বলছে। বিন্দু ওষ্ঠযুগল মেলে মুচকি হেসে পা বাড়ালো সেদিকে। খুবই ধীর তার চলার গতি। ভারী পেটটা নিয়ে একা একা চলাফেরা করতে পারে না বললেই চলে। উঠতে বসতে সব সময় একজন সঙ্গী প্রয়োজন পড়ে। যেটুকু হাঁটবে হাত পা নাক মুখ ফুলে ঢোল হয়ে গেছে। হাত পায়ে পানি জমেছে। পায়ে পানির জন্য একটু বেশি অসুবিধে হয় চলাফেরা করতে। ডক্টর বলছে ডেলিভারির আগে এই ধরনের সমস্যা অনেক মায়েদের হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাসায় সব সময় ঝুমাটা লেগেই থাকে বিন্দুর সাথে। তবে অর্ণ বাসায় আসলে আর তার ডিউটি থাকে না, তখন সেই খেয়াল রাখে বিন্দুর। খাইয়ে দেওয়া, ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে বিন্দুর গোসল করতে সাহায্য করে, তার পোশাক ধুয়ে দেওয়া, সবকিছু নিজের হাতেই করে অর্ণ। প্রেগনেন্সির এই পুরো সময়টা বিন্দু একজন যত্নবান সুপুরুষের যত্নে মুগ্ধ হয়েছে বারংবার। এই যে রাত হলে বিন্দু ঘুমাতে পারে না, অর্ণ নিজের ঘুম হারাম করে বিন্দুর পা টিপে দেয়, আদর করে ঘুম পাড়ায়। এই কমাস যেন স্বপ্নের মতো ছিল বিন্দুর কাছে। জীবনের বেস্ট মুহূর্ত কেটেছে তার কর্নেল সাহেবের সাথে। এখন মরে গেলেও বোধহয় আর আফসোস হবে না। এতটাই যত্ন, এতটাই ভালোবাসা পেয়েছে। ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা না তুলেও যে কাউকে এতটা ভালোবেসে আগলে রাখা যায় জানতো না মেয়েটি। তার জীবনে অর্ণ যেন এক স্বর্গদূত। বিন্দু গায়ে থাকা চওড়া ওড়নাটা মাথায় শরীরে ভালো করে পেঁচিয়ে সাবধানে পা ফেলে আস্তে আস্তে এগোয়। মানিদ মুখ ফিরেছিল বিন্দুর দিকেই, তাই আগে তার চোখ পড়ল গুটি গুটি পায়ে হেঁটে আসা বিন্দুর পানে। সে অর্ণকে ইশারা করে তার পেছনে তাকাতে বলল। অর্ণ ঘাড় ঘুরিয়ে চাইল, অমনি তার ভ্রুদয় কুঁচকে এলো। চোয়াল শক্ত হয়ে দৃষ্টি বুনো হলো। সে চট করে উঠে বড় বড় পা ফেলে এগিয়ে গেল বিন্দুর কাছে। বিন্দুর হাত ধরে তাকে আগলে নিতে নিতে বজ্র গম্ভীর গলায় ধমকে শুধালো। নিচে এসেছিস কেন স্টুপিড? আমি যেতাম না উপরে? একা একা এসেছিস? তো সাহস তো কম নয়। বিন্দু ঠোঁট উল্টে তাকালো অর্ণর পানে, কাঁদো কাঁদো গলায় বলল। একা আসিনি তো, ঝুমা আপা দিয়ে গেছে। কতক্ষণ রুমে বসে থাকা যায় বলুন তো? বাইরে কি সুন্দর হাওয়া, কিছুক্ষণ থাকি না প্লিজ। পেছন থেকে মারিদ বলল। থাকুক না ভাই, আসুন ভাবি এখানে এসে বসুন। বিন্দু তো পারল না লাফিয়ে উঠতে, তবুও গাল ফুলিয়ে সে অর্ণর উত্তরের অপেক্ষা করে। অর্ণ নিঃশব্দে মেয়েটিকে হাত ধরে নিয়ে তার পাশে বসিয়ে দিল। বিন্দু হাস্য উজ্জ্বল মুখে মারিদকে বলল। কেমন আছেন ভাইয়া? ছেলের মা আর ছেলে ভালো আছে তো? মারিদ মাথা নেড়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আপনার শরীরের অবস্থা কি? ওই যাচ্ছে, এখন আর দেখাই যায় না আপনাকে। মাঝে মাঝে তো তটিনী আপুকে নিয়ে আসতেও পারেন নাকি? বিন্দুর কথা শুনে মারিদ বলে। আসার ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না বিন্দু। তোমার আপু মেডিকেলে জয়েন করেছে, এখন ইন্টার্ন করতেছে। সে ব্যস্ত, আমি ব্যস্ত, একটু অবসর সময় পেলে ছেলেকে নিয়ে চলে যায়। আর আশা হয়ে ওঠে না। মাঝে মাঝে তোমার খোঁজ খবর নেই অর্ণ থেকে। তটিনী নিজেও বিন্দুর খোঁজ খবর নেয়। হঠাৎ মারিদ বলে ওঠে। সম্পর্কটা আঠালো করার জন্য একটা উপায় আছে কিন্তু ভাবি। কি উপায়? টিপ টিপ করে তাকিয়ে জিজ্ঞেস করে বিন্দু। মারিদ বলে। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে বেআইন হব। তাহলে হাজার ব্যস্ততার মাঝেও আসা যাওয়া থাকবে, সম্পর্ক ঠিক থাকবে। কি রাজি তো তুমি? গুড আইডিয়া। আমি 2 পায়ে রাজি ভাইয়া। মেয়ের জামাই আমি আপনার ছেলেকেই বানাবো। এক প্রকার লাফিয়ে উঠে বসলো বিন্দু। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই বেচারি চুপসে গিয়ে বসে পড়ল। মারিদ আরো কিছুক্ষণ গল্পগুজব করে বিদায় নিল। পুরো সময়টা অর্ণ চুপচাপ বসেছিল। বিন্দু আর মারিদি বকবক করে গেল। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকায় বিন্দুর পিঠে ব্যথা এসে গেছে। পা দুটোও কেমন ঝিমঝিম করছে। অর্ণ বিষয়টা খেয়াল করে বলল। আসো একটু হাঁটি হাঁটি করি, ভালো লাগবে। অর্ণ হাত বাড়িয়ে দিতেই বিন্দু তার হাতে হাত রেখে ভারী শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। অর্ণ নরম গলায় বলল। সাবধানে, ধীরে ধীরে হাঁটো।
অর্ণ বিন্দুকে একপাশে জড়িয়ে ধরে হাঁটতে সাহায্য করে। দুজনে পিলপিল পায়ে গার্ডেনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ কাটতেই বিন্দু হাঁপিয়ে উঠল। শরীর যেন ভেঙে এলো। পা দুটোতে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। 10 মাসের ভারী পেট নিয়ে বিন্দুর জন্যে হাঁটা ক্রমেই কষ্টকর হয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে কোমরে শক্ত করে হাত রাখলো মেয়েটা। তার কণ্ঠে ক্লান্তি ঝরে পড়ল। আর পারছি না, হাত পা ভেঙে চড়ে আসছে। অর্ণ সঙ্গে সঙ্গেই মাথা ঝুঁকে শীতল গলায় শুধালো। বসবে একটু? পানি খাবে? দেখি বসো, আগে বিশ্রাম নাও, তাড়াহুড়ো করো না। বিন্দু ক্লান্ত চোখে হাসলো। পানির তৃষ্ণা লাগলেও তার মুখ ফুটে বলল না। বললেই তো লোকটা ছুটে যাবে পানি আনতে। অর্ণকে কাছছাড়া করতে ইচ্ছে করছে না মেয়েটার। সে সবেগে 2 দিকে মাথা নেড়ে রিনরিনে গলায় বলল, না, পানি খাবো না, আপনি বসুন, আমি ঠিক আছি। অর্ণ হাঁটু গেড়ে বসে বিন্দুর পেটে মুখ করে মাথা রাখলো। কণ্ঠে মৃদু কম্পন। প্রতিনিয়ত তোর এই কষ্ট দেখতে আমার কষ্ট হচ্ছে পাখি। তোর এই যন্ত্রণার ভাগ নিতে না পারায় নিজেকে অসহায় লাগে। বুকের ভেতর যন্ত্রণা হয়। তোর এই কষ্টটা কেন ভাগ করা যায় না জান? অর্ণর গলায় অনুচ্চারিত শঙ্কার ছোঁয়া। বিন্দু বুকটা কেঁপে উঠল, যেন অজানা আশঙ্কা বুক চেপে ধরেছে। বিন্দুর নীরবে অর্ণর মলিন মুখ পানে তাকালো। চোখে ক্লান্তি, অশ্রু আর অজানা ব্যথার ছাপ লুকানো। বিন্দু কাপা ঠোঁট নেড়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। কিছু মুহূর্ত ওভাবেই কেটে গেল। তারপর অর্ণর কাঁধে হাত রেখে কোমল গলায় বলল, কে বলেছে আমার এই কষ্টের ভাগ নিচ্ছেন না আপনি? আমার সাথে তো আপনিও রাত জাগেন, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এসেও আমার খেয়াল রাখেন, মাঝরাতে উঠে রান্না করে আবদার পূরণ করেন। এগুলো কি ভাগ করে নেওয়া নয়? আপনি এখন শুধু দোয়া করুন যাতে আমি আপনার প্রিন্সেসকে সুস্থ সবলভাবে আপনার কোলে এনে দিতে পারি। অর্ণ বিন্দুর দুহাত টেনে এনে চুমু এঁকে দেয়। নরম গলায় বলে, আমার সমস্ত প্রার্থনায় তো তুই আছিস পাখি। বিন্দু অর্ণর মাথায় চুলে হাত চালাতে চালাতে রিন রিনে গলায় বলল, আমাকে রুমে নিয়ে চলুন কর্ণের সাহেব, এখানে আমার থাকতে ইচ্ছে করছে না। বসে থাকতে কষ্ট হচ্ছে বিন্দুর। বুঝতে পারে অর্ণ। সে বিন্দুর ভারী শরীরটা কোলে তুলে পা বাড়ালো বাড়ির ভেতরে। রাত এক রহস্যের আবরণও বটে। কারো কাছে তা নিঃসঙ্গতার সঙ্গী, কারো কাছে প্রেমের গোপন চিঠি, আবার কারো কাছে দীর্ঘশ্বাসের মতো এক অনুচ্চারিত গল্প। দিন যেমন জীবনের বাহিরের অংশ, রাত তেমনি হৃদয়ের অন্তরাল। এই রাত হলেই ব্যস্ততায় তাড়ানো শহরটা ঘুমিয়ে পড়ে। এক টানা বসে পড়তে পড়তে রুহির মেরুদণ্ড বেঁকে এলো। বিরক্ত হয়ে ঠাস করে বই বন্ধ করে ফেললো। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। 6 মাসের পেটটা সামান্য উঁচু হয়েছে। ফিটিং জামাকাপড় এখন আর শরীরে লাগে না। বাসায় এসে প্লাজোর সাথে শাদির ঢিলে ঢালা টি শার্ট পরে। শরীরটাও আগের থেকে ভারী হয়ে গেছে। কলেজে যাওয়ার সময় উপরে বোরখা চাপিয়ে দেয় ব্যাস। শাদির কোনো সারা শব্দ না পেয়ে রুহি মাথা ঘুরিয়ে চাইল। লোকটা গালে হাত দিয়ে নিষ্পলক চোখে তাকেই দেখে চলেছে, যেটা দেখে রুহি কপাল গোটায়। অমন করে কি দেখো? তোকে। সম্মোহনী গলায় বলে উঠল শাদি। চোখের পাতায় নরনও নেই। রুহি ছোট ছোট চোখ করে বলে, আগে দেখোনি? এত দেখি তবু মন ভরে না। ইস, ঢং। মুখ ভেঙচি কাটলো মেয়েটা। শাদি সেটা দেখে শব্দ করে হেসে ফেললো। রুহি উঠে দাঁড়ালো, হেঁটে গেল খাটের কাছে। শাদি ধরে নিজের পাশে বসিয়ে দিল। রুহি মাথা রাখলো শাদির প্রশান্ত বুকে। অর্ণর সুপারিশে ঢাকাতে ট্রান্সফার করেছে শাদি। দিনে বেশি সময় কাছে না থাকলেও দিন শেষে রাতে এক বুকটাই ঘুমাতে পারে। এতেই বড্ড শান্তি মেয়েটির। শাদি যতটা পারে রুহির খেয়াল রাখে। রুহিকে চুপচাপ থাকতে দেখে শাদি বলে, শরীর খারাপ লাগছে আপনার নাকি? ছোট্ট করে জবাব দিল রুহি। শাদি রুহিকে আরো একটু নিবিড় ভাবে জড়িয়ে ধরে বলল, বেশি খারাপ লাগছে কি? কি করলে ভালো লাগবে? ফুচকা খেতে নিয়ে যাবে, তাহলে ভালো হয়ে যাবে। শাদি চোখ কুচকে বলল। ফুচকা খেলে শরীর মন ভালো হবে। রুহি ইনোসেন্ট মুখ বিবর করে মাথা ঝাঁকায়। হ্যাঁ, কিন্তু এত রাতে যাবি কিভাবে? মা জানতে পারলে একটাকে আস্ত রাখবে না। হ্যাঁ কেন? ফুচকার শেল বা ফুচকা বানাতে যা যা লাগে আছে না ঘরে? রুহি ভাবলো সত্যিই তো রাত একটু বেশিই হয়েছে। এত রাতে ফুচকা পাওয়াও দুরূহ ব্যাপার। শুধু শুধু মায়ের বকা খাবে। শাদি তাকালো রুহির চুপসে যাওয়া মুখের দিকে।
তারপর আচমকা বলে উঠল। চল আজকে থেকে ফুচকা রেসিপি করে খাবো। রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো। কথাটা শোনা মাত্রই লাফিয়ে উঠল রুহি। ইয়েস, দোকানের মতো হয়তো পারফেক্ট হবে না, চলবে না? রুহি গদগদ স্বাদীর গলা জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে বলল, হবে না মানে? আলবাত হবে। তবে চল। বলতে বলতেই কোলে তুলে নিল রুহিকে। সিঁড়ি বেয়ে চলল কিচেনে। সাজেদা বেগম সারফরাজের এতক্ষণে হয়তো ঘুমিয়েও গেছেন। রুহিকে বসিয়ে দিয়ে সাদি নিজের কাজে লেগে পড়ল। আর রুহি হাত গুটিয়ে বসে থাকতে পারে না। সে উঠে বেশি করে ঝাল দিয়ে টক পানি রেডি করলো। যদিও সাদি নিষেধ করেছিল, রুহি শোনেনি। একা একা কতক্ষণ ধরে বানাবে? এভাবেই দুজন মিলে ফুচকা রেসিপি তৈরি করে ফেললো। তারপর গোল করে দুজনে বসলো টেবিলে। সাদি পাশে বসে তৈরি করে দিচ্ছে আর রুহি গপ গপ করে একটা একটা করে গিলছে। কি মজা! ভালো লাগছে? জানতে চাইলো সাদি জীবনে এসব করেছে নাকি কখনো। বাচ্চা বউকে খুশি রাখতে কত কিনা করতে হচ্ছে। রুহি ফুচকা মুখে পুড়ে নিয়ে সবেগে মাথা নাড়লো। অনেক মজা হয়েছে। আমার লেফটেন্যান্ট জামাইয়ের হাতের ফুচকার রেসিপি ভালো না হয়ে কি পারে নাকি? সাদি মুচকি হেসে বসে রইল। তৃপ্তি ভরা চোখে এক দৃষ্টিতে দেখতে লাগলো হাস্য উজ্জ্বল মুখে ফুচকা খেতে থাকা রুহিকে। রাতে বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল মেহেদির। অফিসে কিছু জরুরি কাজের জন্য আটকে গিয়েছিল। রুমে এসে বৃষ্টিকে না দেখে ললাটে ভাঁজ পড়ল তার। ফ্রেশ না হয়েই রুম থেকে বেরিয়ে গেল বৃষ্টির রুমের দিকে। মেহেদির ধারণাই ঠিক হলো, বৃষ্টি নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওরা মেহেদি থেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, রুমে না গিয়ে এখানে কি করছিস মেঘদূতি? বৃষ্টি আনমনে আকাশপানে চেয়েছিল, হঠাৎ কেমন কেঁপে উঠল। ঢোক গিলে বলল, কিছু না। কখন এলে? মেয়েটির কণ্ঠস্বর শুনে মেহেদির কপালে ভাঁজ পড়ে। সে তড়িৎ বেগে নিজের দিকে ঘুরিয়ে নিল মেয়েটাকে। ফকফকা আলোটা ঠিক বৃষ্টির মুখে পড়তেই চমকে উঠল মেহেদি। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে বৃষ্টির। মেহেদি বৃষ্টির মুখটা দুহাতে তুলে অস্থির হয়ে বলল, এই এই বৃষ্টি, কি হয়েছে? কেঁদেছিস কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? বল আমাকে। কি হয়েছে? কাঁদছিস কেন? আর 5টা মেয়ের মতো সংসার নয় স্থির। তাকে কখনো কিছু নিয়ে কথা শুনতে হয় না। সংসার মা আর শাশুড়ি ঠিক সামনে নেয়। তাকে কোনো কাজে ডাকেও না। সে নিজেই মাঝে মধ্যে হাতে হাত লাগায়। মেহেদি তবুও অস্থির হয়ে পড়ে। কি হলো মেয়েটির যে কেঁদে কেটে চোখ মুখের বেহাল দশা করেছে? মেহেদির আকাশ কুসুম ভাবনার মাঝেই হঠাৎ বৃষ্টি ভাঙা গলায় বলে উঠল, আমি মনে হয় কখনো মা হতে পারবো না মেহেদি। আকস্মিক এমন কথায় কপালের মাঝখানে কয়েকটি ভাঁজ পড়ে। অবাক হয়ে বলে ওঠে মেহেদি, এইসব কি হাবিজাবি বলছিস তুই? মা হতে পারবি না কেন? আজেরা কথা। থামলো মেহেদি, পুনরায় বলল, হঠাৎ এ ধরনের কথা বলছিস কেন? আমার তো কোনো বেবি নিয়ে কোনো প্ল্যানিং করিনি। বাচ্চা আসবে কি করে? তুই যে পিল নিস ভুলে গেছিস? বৃষ্টি ভেজা চোখে তাকালো মেহেদির দিকে। অমনি দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো মেয়েটার মসৃণ গালদয়ে বেয়ে। মেহেদি ফের অস্থির হয়ে জিজ্ঞেস করলো, এ কি কাঁদছিস কেন জান? বলবি তো নাকি? কিছু না বললে বুঝবো কি করে আমি? আমি কখনো মা হতে পারবো না। আবার সেই একই কথা। কাদার সাথে বাচ্চার কি সম্পর্ক মাথায় ঢুকলো না ছেলেটির? তারা তো এখনো বেবি প্ল্যান করেনি। আসবে কি করে? কি আবুল তাবুল বকছে মেয়েটা। মেহেদি কিছু বলার আগেই বৃষ্টি বলে ওঠে, তোমাকে না জানিয়ে গত 6 মাস ধরে আমি কনসিভ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি মনে হয় মা হতে পারবো না। বৃষ্টির কথা বুঝতে পারে না মেহেদি। সে বলল, 1 মিনিট, 6 মাস ধরে ঔষধ খাচ্ছিস না বলছিস? বৃষ্টি মাথা নাড়লো দুদিকে। মেহেদি অবাক হয়ে বলল, আমি যে কিনে আনি সেগুলো কি করিস? বৃষ্টি ভেজা গলায় বলল, ফেলে দেই। কি? অবাকের চরম পর্যায়ে মেহেদি। 6 মাস ধরে ওষুধ না খেয়েও ফেলে দিচ্ছে, আর সে বুঝতেই পারেনি। বৃষ্টি বিষণ্ণ গলায় বলল, তুমি এত তাড়াতাড়ি বেবি চাও না দেখে লুকিয়ে লুকিয়ে ঔষধগুলো না খেয়ে ফেলে দিতাম। ভেবেছিলাম একবার কনসিভ করলে তুমি আর রাগ করবে না, অথচ এখনো কনসিভ করলাম না। নিশ্চয়ই আমাদের মধ্যে সমস্যা আছে।
তুমি প্লিজ আমাকে একবার ডাক্তার দেখাও। মেহেদি বৃষ্টির কথা অতটা গায়ে মাখলো না। রুমে চলো, এ বিষয়ে পরে কথা হবে। বৃষ্টি মেহেদির হাত ধরে অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ সিরিয়াসভাবে নাও কথাটা। আমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নয়তো তুমি বলো এত মাসের মধ্যে কনসেপ্ট করার কথা না। মেহেদি বৃষ্টির এই দৃষ্টি উপেক্ষা করতে পারে না। আরো বুকের ভেতর কেমন অস্থিরতা বাড়লো। সে আলতো করে বৃষ্টির চোখের পানি মুছে দিতে দিতে কোমল স্বরে বলল, বললেই কি বেবি হয়ে যায় বল? আচ্ছা আমরা ট্রাই করব, তারপরেও যদি না হয় তখন ডক্টরের কাছে যাব, ঠিক আছে? এখন রুমে চলো, টায়ার্ড লাগছে। মেহেদির কথা শুনে চোখ মুছে ফেলল মেয়েটি। মেহেদি সত্যিই বৃষ্টির কথাটা সিরিয়াস ভাবে নিয়েছে, এতেই নিশ্চিত মেয়েটা। তারপর দুজনেই রুমে চলে গেল। আগে থেকেই মেহেদির জন্যে তোয়ালে, টি শার্ট, ট্রাউজার রাখা ছিল বিছানায়। মেহেদি ফ্রেশ হতে চলে গেল। বৃষ্টি গেল তার জন্যে খাবার আনতে। বৃষ্টি নিজেও খায়নি। মেহেদি ফ্রেশ হয়ে আসলে দুজনেই খাবার খেয়ে উঠল। খাওয়া শেষ করে মেহেদি স্টাডি রুমে গেল কিছু কাগজের জন্য। আগামীকাল শুক্রবার, তাই অফিস ভার্সিটি কিছুই নেই, এই জন্যেই অফিসের কাজটা সেরে রাখছে। বৃষ্টি এটো বাসন নিচে রেখে এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো। চুল আঁচড়ে বেনি করে নিল। মুখে একটু ময়শ্চারাইজার মেখে শুয়ে পড়ল বেডে। মেহেদি এলো কিছুক্ষণ পর। আলো নিভিয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ল। বৃষ্টি পিট করে শুয়েছিল। মেহেদি তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আজকে থেকেই শুরু করি। বৃষ্টি লজ্জায় গুটিয়ে গেল মেহেদির বুকের মধ্যে। যদিও মেহেদি এত তাড়াতাড়ি বেবি চাইছিল না। বৃষ্টির আবদার আকুলতা দেখে না করল না। মেহেদি বৃষ্টিকে আরো একটু শক্ত করে চেপে ধরল। বৃষ্টির ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল। বৃষ্টি সম্মোহিত হয়ে মেহেদির বুক খামছে ধরল। তারপর আবেশে হারিয়ে গেল দুজন পবিত্র প্রণয়ে। ধরিত্রে দুপুর নামলো আগুনের মতো। সূর্যের হাতে ঝলসে দিচ্ছে পৃথিবীকে। এই দুপুরে বাতাসও গরম ধোয়ার মতো। যা ছুঁয়ে যায় তা যেন পুড়িয়ে দেয় নিঃশব্দে। তবু এই দগ্ধ দুপুরেরও এক অদ্ভুত সৌন্দর্য আছে। সময় দুপুর 12:47। ঝুমা দুপুরে রান্না করছে কিচেনে। বিন্দুর খুব খিদে লেগেছিল, তাই তাকে চাউমিন করে দিয়ে গেছে। লম্বা রেশমি ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে বিন্দু সেটাই বসে বসে খাচ্ছে। অর্ণ গিয়েছে কোথাও, হয়তো নিচে গিয়েছে। সে বিন্দুর সাথে থাকার জন্যে, তার খেয়াল রাখার জন্যে আগে ভাগেই 15 দিনের ছুটি নিয়েছে। মীরাও বিকেলে আসছে। বিন্দু সুস্থ হওয়া অবধি মেয়ের কাছে থাকবেন। যদিও আরো আগেই আসতে চেয়েছিলেন, ওদিকে সাজ্জাদ রেজাকে রেখে আসতে পারছিলেন না। ভদ্রলোকের এখন কাজের চাপ নেই, তাই মীরা আসতে পারছে। অর্ণ রুমে এসে দেখলো বিন্দুর খাওয়া শেষ। সে নরম গলায় জিজ্ঞেস করলো, আর একটু খাবে? এনে দেবো? আমাকে কি আপনার রাক্ষসে পেটুক মনে হয়? তেতে উঠে বলল মেয়েটা। অর্ণ বিন্দুর কথা গ্রাহ্য করে না। বিন্দুর মুড সুইং হয়, সাধারণ বিষয় নিয়েও রেগে যায়, ঘাড়তারামি করে। অর্ণ শীতল গলায় শুধালো, আমি কখন বললাম তুই পেটুক? বিন্দু চোখ পাকিয়ে বলল, তাহলে খেয়ে ওঠার পর আবার খেতে বললেন কেন? আমি কি খালি খাই খাই করি? তুই পেটুক হবি কেন? পেটুক তো আমার প্রিন্সেস, সারাদিন খাবো খাবো করে। বিন্দু চোখ পাকিয়ে তাকায়। অর্ণ ঠোঁট এলিয়ে হাসলো। ঝুঁকে বিন্দুর ললাটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, জুম্মার নামাজ আদায় করে আসি। কিছু লাগবে তোমার? অসুবিধা থাকলে বলো, ঘরে বসে নামাজ আদায় করে নিব। গেট পেরোলেই মসজিদ, ঘরে বসে জুম্মার নামাজ কেন পড়বেন? আমি একদম ঠিক আছি। গোসল তো করিয়ে দিয়েছেনই, এখন শুধু নামাজটা পড়ব। আপনি যান, কিছুর প্রয়োজন হলে ঝুমা আপা তো আছেই। অর্ণ ধবধবে সাদা পাঞ্জাবি আর টুপি পরে। বিন্দু মুগ্ধ চোখে তাকিয়ে রইল। অসম্ভব সুন্দর আর চিত্তাকর্ষক লাগছে অর্ণকে। অর্ণ রেডি হয়ে বিন্দুর মাথায় হাত বুলিয়ে এপাশ ওপাশ করে ফের চুমু এঁকে দিল বিন্দুর 2 গালে। স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, সাবধানে থাকবি পাখি। মাথা নেড়ে সায় দেয় বিন্দু। অর্ণ রুম থেকে বেরিয়ে গেল। বিন্দু উঠে একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। সকাল থেকেই শরীরটা কেমন যেন লাগছে বিন্দুর। পেটের ভেতর হালকা হালকা ব্যথা করছে। না সে কাউকে বলল। বিন্দু মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারে না।
তাই সে চেয়ারে বসে নামাজ আদায় করে। আস্তে আস্তে গিয়ে অজু করে এসে সালাদটা কোনো রকম আদায় করে নিল। অসহ্য লাগছে তার, শরীরটা যেন ভেঙে চুরমার করে যাচ্ছে। প্রথম দিকে মনে হয়েছিল এটা সামলানো যায়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই ঢেউ বেড়ে তীব্র চাপ ও জ্বালায় রূপ নেয়, যা হঠাৎ বুক এবং কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। পেটে ব্যথায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিন্দু কোনো রকম চিৎকার করে উঠল। ঝুমা আপা! ঝুমা সবকিছু গুছিয়ে গোসল করে কেবলমাত্র বেরিয়েছে। আকস্মিক বিন্দুর চিৎকার শুনে দৌড় দিল বিন্দুর রুমে। গিয়ে দেখলো বিন্দু বিছানায় শুয়ে পেটে ব্যথায় ছটফট করছে। ঝুমা দিশেহারা হলো। বিন্দুর যে লেবার কন্ট্রাকশন উঠেছে বুঝতে বাকি রইল না তার, আর এতেই যেন আরো দিশেহারা হলো সে। অর্ণ এখনো মসজিদ থেকে ফেরেনি, বাসায় আর কোনো সদস্যও নেই। এখন কি করবে সে? ঝুমা দিশেহারা হয়ে বিন্দুর ফোন থেকে অর্ণকে ফোন করে। পরাপর একাধিকবার ফোন দেয়। অর্ণ ধরবে কি করে? ফোন সাইলেন্ট। জুম্মার জামাত তো এখনো শেষই হয়নি। ঝুমা মীরাকে কল করলো। ভদ্রমহিলা খবরটা শোনার সঙ্গে সঙ্গেই সেভাবেই বাসা থেকে বেরিয়ে গেলেন। তার আস্তে আস্তে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। বিন্দু কাঁপা কাঁপা গলায় বলল, আমার কর্নেল সাহেবকে খবর দাও আপা, তার পাখি মরে যাচ্ছে। ঝুমা বড্ড অসহায় বোধ করে। বিন্দু অসহ্য নিয়ন্ত্রণহীন ব্যথায় নিঃশ্বাস নিতে পারছে না। অর্ণ এমন সময় বাসায় প্রবেশ করে, উপর থেকে বিন্দুর তীব্র আর্তনাদ শুনতেই থমকালো। 1 সেকেন্ডও দেরি না করে ছুট লাগালো ওপরে। রুমে ঢুকতেই তার দেহটা শূন্য অনুভব করলো। তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে বিন্দু। পাশেই বসে অসহায়ের মতো কাঁদছে ঝুমা। অর্ণ বিন্দুর এমন অবস্থা দেখে হতবিহ্বল হলো। তার দুনিয়াটাই যেন থমকে গেল। সে ছুটে গিয়ে বিন্দুর মাথাটা বুকের সঙ্গে চেপে ধরলো। ঘেমে নিয়ে একাকার বিন্দু, নাক মুখ ব্যথায় জর্জরিত। অর্ণকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। আমাকে বাঁচান কর্নেল সাহেব, আমি মরে যাচ্ছি। অর্ণ বিন্দুকে কোলে তুলে নিতেই দ্বিতীয়বার চমকালো। বেবি থলির পানি ফেটে বিছানা ভিজে গেছে। অর্ণ বিন্দুর ভারী শরীরটা নিয়ে বাসা থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, কিচ্ছু হবে না তোর পাখি, ভয় নেই, আমি আছি তো। একটুখানি ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। অর্ণ বিন্দুকে শক্ত করে আঁকড়ে ধরে ছোটে। আজকে আর বিন্দু আবেশে তার কর্নেল সাহেবের গলা জড়িয়ে ধরল না। স্বামীর কোলেই ব্যথায় ছটফট করতে লাগলো। ফ্ল্যাটের নিচতলায় এক দম্পতি থাকেন। ভদ্রলোক কেবলমাত্র নামাজ শেষ করে গেট পেরিয়ে ভেতরে ঢুকছে। অর্ণর কোলে বিন্দুর অবস্থা দেখে সে এগিয়ে এসে তড়িঘড়ি করে অর্ণর গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসলো। সে নিজেও একজন সেনা কর্মকর্তা, অর্ণর আন্ডারে কাজ করে। স্ত্রী নিয়ে এখানে থাকে। অর্ণ বিন্দুকে নিয়ে পেছনের সিটে উঠে বসে। ঝুমাও তাড়াতাড়ি ড্রাইভারের পাশে উঠে বসতে গাড়ি টান দেয় তীব্র গতিতে। অর্ণ বিন্দুকে সিটে শুইয়ে দিয়ে তার শরীরটা সহ মাথাটা চেপে ধরলো বুকের সাথে। হসপিটালের দূরত্ব 5 মিনিটের বেশি না, অথচ এই মুহূর্তে মনে হচ্ছে 1000 মাইলের দূরত্ব। ডক্টর ফারহানা পারভিনকে আগে থেকেই ইনফর্ম করে দিল অর্ণ। শুক্রবার দেখে তিনি আজকে ছুটিতে ছিলেন। অর্ণর জরুরি সংবাদ পেয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে ওটি রেডি করলেন। গাড়ি হসপিটালের সামনে থামতেই অর্ণ বিন্দুকে নিয়ে দ্রুত এগুচ্ছে ওটির অভিমুখে। 2 জন নার্স আগে থেকে স্ট্রেচার রেডি করেছিল। অর্ণ বিন্দুকে সেটার উপর শুইয়ে দিয়ে দিল। ব্যথায় ভয়ে বিন্দুর মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেছে। তাকে ভেতরে নিতে নিলেই সে অর্ণর হাতটা শক্ত করে চেপে ধরল। থরথরিয়ে কাঁপছে নাজুক হাতখানা। কান্নার মিশ্রণ চোখে তাকিয়ে কাঁপা গলায় বলল, আমাকে ফেলে যাবেন না কর্নেল সাহেব, আমার ভয় লাগছে, আমি মরে যাব কিন্তু। অর্ণ বিন্দুর মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। ভরসা সহিত বলল, আমি তোর পাশে আছি জান, কোথাও যাচ্ছি না। অর্ণ বিন্দুর হাত ছাড়ল না। বিন্দুকে ওটিতে নেওয়া হলো। তীব্র ব্যথায় গলা কাটা মুরগির মতো ধরফর করছে বিন্দু। ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে। তীব্র ব্যথায় মেয়েটির চোখ মুখ লাল থকথকে হয়ে আছে। বিন্দুর মনে হচ্ছে শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল সে। আল্লাহ গো, আর পারছি না। হার মেনে চোখ বুজে ফেলল মেয়েটি। অর্ণ বিন্দুর হাত শক্ত করে চেপে ধরে। তার দৃষ্টি স্থির, গম্ভীর মুখটা অতিরিক্ত থমথমে। ডক্টর ফারহানা পারভিনকে বলল, ওকে সিজারিয়ান ডেলিভারি করান ডক্টর, কষ্ট করার দরকার নেই। উপরের শক্ত থাকলেও কাতর এক ঢোক গিলল অর্ণ। বিন্দু বাচ্চাদের মতো কেঁদে বলে উঠল,
আমি আমি আর সহ্য করতে পারছি না কর্নেল সাহেব, আমি আর সহ্য করতে পারছি না কর্নেল সাহেব, আমার রুহটা বেরিয়ে যাচ্ছে, মরে গেলাম আমি, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার প্রিন্সেসকে আপনার কোলে তুলে নিতে পারলাম না। অর্ণ উপরে নদীর জলের মতো শান্ত থাকলেও ভেতরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধ্বংস বয়ে চলেছে। বিন্দুর এই কষ্ট সহ্য করতে পারছে না সে। তারপর আবার মেয়েটির এমন কথায় তার কলিজায় কম্পন সৃষ্টি হয়েছে। সে ঢোক গিলে চাপা ধমক দিল। এসব আজে বাজে কথা বলছো কেন? কিচ্ছু হবে না, আমি আছি না। অর্ণ বিন্দুর কপালে একটা চুমু দিয়ে ফের কোমল গলায় শুধালো। জান আমি আছি তো জান, একটুখানি ধৈর্য ধর, আর একটু সময় কষ্ট সহ্য কর, একটু পরেই তোর কোলে আমাদের সন্তান আসবে। ওকে দেখতে চাস না তুই? বিন্দু ঠোঁট কামড়ে দুই দিকে মাথা নেড়ে ক্রন্দনরত ঢেঙ্গুর গলায় বলল, আপনার কোলে তুলে দিতে পারলাম না, আমি পারছি না, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আমার জানটা বেরিয়ে যাচ্ছে, মরে যাব আমি। অর্ণ বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে মোলায়েম সুরে শুধায়। এভাবে বলিস না পাখি, বুক কাঁপে আমার। তোর কিছু ওরে পৃথিবীর বুক থেকে আরো একটা নক্ষত্র ধসে পড়বে, অস্তিত্বহীন হয়ে যাব আমি। আমার জন্য শুধু শুধু আমার জন্য একটু কষ্ট কর, প্রমিস করছি আর কখনো কষ্ট পেতে দেব না। মীর আবেগ মাখানো বাণীটুকু শুনে বিন্দু চোখ বন্ধ করে ফেলল। নিজেকে ধাতস্থ করতে চেয়ে মনে সাহস সঞ্চয় করতে চাইল। নিজের জীবন উৎসর্গ করে হলেও তার কর্নেল সাহেবকে প্রিন্সেসের মুখ দেখতে চায় সে। কিন্তু বললেই কি হয়ে যায়? মা হওয়াটা কি এতই সোজা? মা শব্দটি যতটা ছোট, মা হওয়াটা ততটাই কঠিন। মৃত্যুর লড়াই করে যাচ্ছে বিন্দু। অর্ণর মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। এত কষ্ট মা হতে। বিন্দুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, সন্তান প্রসব হচ্ছে না। এক পর্যায়ে হাত পায়ে কাঁপুনি দিয়ে খিঁচুনি উঠে যায় মেয়েটির। বিচলিত হয়ে পড়ে অর্ণ। বিন্দুর গালে আলতো চাপড় মেরে কম্পিত গলায় ডাকলো, পাখি, এই পাখি, প্লিজ তাকা আমার দিকে, প্লিজ তাকা, ভয় পাচ্ছি কিন্তু জান। বিন্দু জ্ঞান হারায়নি, মস্তিষ্ক সক্রিয় আছে দরুন অর্ণর অস্থির কণ্ঠস্বর তার কর্ণগোচরে পৌঁছিয়েছে। বিন্দু নিভু নিভু চোখ খুলে তাকালো স্বামীর দিকে। ওই ধূসর তীক্ষ্ণ দৃষ্টিতে এই প্রথম দেখলো অসহায়ত্ব, ব্যাকুলতা, গম্ভীর মুখে কেমন অস্থিরতার ছাপ। লোকটি তাকে হারানোর ভয় পাচ্ছে। সে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল স্বামীর দাড়ি যুক্ত মুখশ্রীতে। নিস্তেজ গলায় বলল, মা হতে এত কষ্ট কেন কর্নেল সাহেব? আমি যে আর সহ্য করতে পারছি না। অর্ণ অসহায় চোখে তাকালো বিন্দুর ব্যথাতুর মুখশ্রীর পানে। নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে। তার বুক চিরে বেরিয়ে এলো অসহায়ত্ব আর্তনাদ। প্রিয় তোমাকে মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখেও কিচ্ছু করতে পারছি না আমি। এর থেকে অসহায়ত্ব আর কিছু আছে? আমি একটা ব্যর্থ হাজবেন্ড। ও সমস্ত যন্ত্রণা আমার করে দাও আল্লাহ। ওর সব যন্ত্রণা আমায় দাও। আমি সহ্য করতে পারছি না ওর মৃত্যু যন্ত্রণা, মরে যাচ্ছি আমি। এই আর্তনাদ, এই আকুতি ব্যাকুলতা আল্লাহর কাছে করলো অর্ণ। পৃথিবী শুনতে পেল না সেটা। সে বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বিন্দুর কপালে ঠোঁট ছোঁয়ায়। তারপর মেয়েটির কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিসে বলল, I love you, Jan. I love you so much. You are my existence, my heartbeat. Please don't leave me. I love you. I love you a little too much. একটু ধৈর্য ধর, পুশ করে যান। বিন্দুর কর্ণগোচর হলো স্বামীর ভালোবাসার স্বীকারোক্তি। এই প্রথম লোকটা মুখে ভালোবাসার কথা স্বীকার করলো। বিন্দুর চোখ ভিজে আসে, কিন্তু সেটা আনন্দ আর ভালোবাসার অশ্রু। যন্ত্রণার মাঝেও হৃদয়টা যেন হালকা হয়ে গেল। মনে হয় সে একা নয়, তার পাশে তার সবচেয়ে কাছের মানুষটি আছে। মনে হয় সব কষ্ট সার্থক, কারণ যে মানুষটিকে সে ভালোবাসে সেও তাকে ঠিক ততটাই ভালোবাসে। বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে বিন্দুর। যেন ভালোবাসার এই শব্দগুলো তার জন্যে শক্তি আর সাহস হয়ে দাঁড়ালো। যন্ত্রণার মুহূর্তেও সে স্বামীর ভালোবাসায় আশ্বস্ত, নিরাপদ আর পূর্ণতা অনুভব করলো। বিন্দুর ঠোঁটে ফুটে উঠল এক চিলতে সুখের হাসি। সে কষ্ট গিলে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভালোবাসি নিম পাতার বড়ি, খুব বেশি ভালোবাসি। ততক্ষণে মীরা চলে আসে হসপিটালে। ঝুমা ওটির সামনে দাঁড়িয়ে ছিল। ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে এসে দাঁড়ালেন। অস্থির গলায় জিজ্ঞেস করলেন, কোথায় কোথায় আমার মেয়ে? এখন কি অবস্থা? ওটিতে আছে, আপনি বসুন বড় মা। ভাইজান ভেতরে আছে বিন্দুর কাছে।
কান্নাকাটি করো না মীরা, আল্লাহকে ডাকো, সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ। মীরাকে সান্ত্বনা দিয়ে সাজ্জাদ রেজা ওটির সম্মুখে বেঞ্চে বসলেন। একে একে সাদি, রুহি, সাজেদা বেগম, বৃষ্টি, মেহেদি সবাই ছুটে এসেছে। খবর পেয়েই সবাই ছুটছে। তারা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করলো। অর্ণ মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইল। কলিজা কাঁপছে, তার তাণ্ডবে ধ্বংস হয়ে যাচ্ছে সে। এই ছোট্ট বোকা নিরীহ মেয়েটির মধ্যে লুকিয়ে আছে তার প্রাণ ভোমরা। একজন মা কতটা কষ্ট করে সন্তানের মুখে মা ডাকতে শোনে। তার হৃদয়, তার আত্মা, প্রতিটি রক্তকণিকা যন্ত্রণায় ভরে ওঠে। আর একজন পুরুষ, সে যদি কখনো নিজের স্ত্রীকে সেই মুহূর্তে পাশে না পেত, হয়তো এই ধ্বংসাত্মক সুন্দর যন্ত্রণার মাত্রা বুঝতো না। ইস, এই কষ্টটার একটু ভাগ যদি সে নিতে পারতো। মেয়েটির ব্যথা সহ্য হচ্ছে না। অর্ণ মনে করছে সে নিজেই দোষী। কেন শুনলো সে মেয়েটির কথা? কেন থামাতে পারলো না? বিন্দু সর্বশক্তি দিয়ে লড়ছে, শরীর ছটফট করছে, চোয়াল শক্ত করে নিজের হাত নিজেই কামড়ে ধরেছে। অর্ণ তার কপালে আলতো চুমু দিল, এক ক্ষণ চোখ সরায়নি। তারপর বিন্দুর মুখ থেকে হাত সরিয়ে মেয়েটির হাতে নিজের হাত ধরিয়ে দিল। মেয়েটির হুঁশ নেই, সেই হাত কামড়ে ধরল, যেন কষ্টের এক অংশ সেই হাতের দিকে সরে গেছে। বিন্দুর ধারালো দাঁতের পিষে অর্ণর হাতে সূক্ষ্ম রক্ত ফোঁটা বেরোলো, কিন্তু অর্ণর চোখে কোনো রিয়াকশন দেখালো না। সে দেখছে তার অস্তিত্ব, তার অংশকে পৃথিবীতে আনতে এই ভীতু কোমল নারী, যে নিজেকে পৃথিবীর সবচেয়ে সাহসী, সবচেয়ে শক্তিশালী রূপে গড়ে তুলেছে, তাকে সন্তানের মুখ দেখানোর জন্য এটাই তার জীবনের চরম অবিস্মরণীয় মুহূর্ত। প্রায় 2 ঘন্টার যন্ত্রণা অবসান ঘটল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। থমকালো অর্ণ। সদ্য জন্ম নেওয়া বাচ্চার চিকন কান্নার সুর নাড়িয়ে দিল তাকে। ডক্টর ফারহানা পারভিন হাস্য উজ্জ্বল মুখে রক্ত মাখা ছোট্ট শিশুটিকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে আলতো করে মুড়িয়ে অর্ণর দিকে বাড়িয়ে দিল। অর্ণ পুরো শরীর থরথর করে কাঁপছে। শক্তপোক্ত হাতও যেন নিজেকে ধরে রাখতে পারছে না। গলাটাও মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে। বিন্দুর এই কঠিন মুহূর্তে সে হঠাৎ জবাব হারা মনে হচ্ছে। বাকরুদ্ধ, অচেতন, শীতের ন্যায় কাপা দুহাত বাড়িয়ে অর্ণ ছোট্ট দেহটি নিজে হাতে তুলে নিল। বিড়বিড় করে আওড়ালো, তোমার আগমন আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। অর্ণ তাকিয়ে রইল সদ্য জন্ম নেওয়া শিশুর পানে। এতটাই ছোট্ট দেহটা মনে হচ্ছে হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে। শিশুটা বক্ষের কাছে আনার সঙ্গে শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল সুঠাম দেহে। শক্ত হাতটা কাঁপছে। এমন অনুভূতি কেমন? বুদ্ধিদীপ্ত চোখজোড়া নবজাতকের দিকে। কি থকথকে রক্তিম সফেদ ত্বক, রক্ত জবার ন্যায় লাল ঠোঁট। হাত উঁচিয়ে নবজাতকের কোমল গালে ঠোঁট ছোঁয়ালো সে। আবেশে চোখ বন্ধ করে ফেললো অর্ণ। এটা তার রক্ত, তার অস্তিত্বের অংশ। অর্ণর পরনে এখনো সেই সাদা পাঞ্জাবি। সদ্য জন্ম নেওয়া শিশুর শরীর থেকে ছোপ ছোপ রক্তের দাগ লেগে যায় পাঞ্জাবিতে। ছোট্ট শিশুটিকে গভীরভাবে চোখে চোখ রেখে পর্যালোচনা করলো। তারপর দৃষ্টি সরিয়ে বিছানায় জ্ঞান হারানো ভীতু নারীর দিকে তাকালো। হঠাৎই তার বুকের ভেতরে এক অদ্ভুত ছিনছিনে ব্যথা ছড়িয়ে পড়ল। শিশুটিকে নিজের বক্ষের সঙ্গে আঁকড়ে ধরে মেরুদণ্ড ঝুঁকে মেয়েটির নিস্তেজ ফ্যাকাশে মুখে অজস্র চুমু এঁকে দিল। অর্ণ বাবুকে নিয়ে বেরিয়ে আসতেই সবাই ছুটে গেল তার কাছে। সবগুলো মাথা একসঙ্গে গোল হলো শিশুটিকে দেখার জন্য। সবার আগে দাদার কোলে তুলে দিল অর্ণ। সে আবার মীরার কাছে দিলেন। ভদ্র মহিলা নাতিকে কোলে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন। ভাঙা স্বরে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে কেমন আছে অর্ণ? ইনশাআল্লাহ ভালো, একটু পরে কেবিনে দিচ্ছে। স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো অর্ণ। বাবু নিয়ে কারাকারি বেঁধে গেল। একবার বৃষ্টি নিচ্ছে তো একবার রুহি নিচ্ছে। মেহেদি বেচারা ভয়ে ধরছে না, যদি পড়ে না যায় তাই। রুহি বাবুটিকে কোলে নিয়ে সাদির কাছে গিয়ে বলল, তুমি ওকে কোলে নিবে না? তোমাদের জন্য ভাগে পাচ্ছিলাম কই। সাদির কথা শুনে রুহি হাসলো। সাদির কোলে তুলে বাড়িয়ে দিলে সে খুবই সাবধানে ছোট্ট শিশুটিকে আগলে নিল। দুজনেই গভীর চোখে তাকিয়ে রইল বাবুর দিকে। রুহি বলে উঠল, ওকে কার মতো দেখাচ্ছে বলো তো? সাদি ভালো করে তাকিয়ে বলল, দেখতে তো আস্ত বিন্দুর মতোই লাগছে। তুমি কচু দেখছো, বিন্দুর মতো শুধু চোখ দুটো আর ঠোঁটটা, বাকিটা সব ভাইয়ার মতো হয়েছে, তাই না মা? সাজেদা বেগমও সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, তবে বড় হলে এমন থাকবে না। ওর মতোই হয়েছে, শর্ত আমার কাছে দে।
বলতে বলতেই বাবু কেড়ে নিল বৃষ্টি। রুহি ঠোঁট ফুলিয়ে রইল। সাজ্জাদ, রেজা আর মীরা হাসলেন। তারা একটু ভাগেই পাচ্ছে না নাতনিকে। সাদি রুহির কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে বলল, আমাদের বাবু কবে আসবে জান? আমার যার দর্শ হচ্ছে না। রুহি নিজের পেটের উপর হাত রেখে বলল, এই তো আর মাত্র 3 মাস, তারপরই তো ও আমাদের কোলে কোলে থাকবে। আমরা ওকে স্পর্শ করতে পারবো। সাদি সবার অগোচরে মেয়েটির পেটে হাত বুলিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসো সোনা, উই আর ওয়েটিং ফর ইউ। বৃষ্টির কোলে ছোট্ট নবজাতকের পানে পলকহীন চোখে তাকিয়ে রইল মেহেদি। বৃষ্টি বলল, নেবে একটুখানি? মেহেদি অসহায় চোখে তাকিয়ে বলল, আমারও ভয় লাগছে, কি ছোট্ট যদি পড়ে যায়। বৃষ্টি মেহেদির কথা শুনে হাসলো। তারপর মেহেদির কোলে ধরিয়ে দিতে দিতে বলল, 2 হাত সামনে মেলে ধরো, আমি কোলে নিয়েছি আর তুমি পারবে না? মেহেদি কম্পিত হাতে বাবু কোলে নিয়ে ছোট্ট কপালে ঠোঁট ছোঁয়ায়। আমাদেরও এমন একটা বাবু হবে, তাই না মেহেদি? মেহেদি বলল, বিন্দুকে কেবিনে দেওয়া হয়েছে। সবার আগে অর্ণ গেল ভেতরে। শুভ্র বেডে শুয়ে আছে বিন্দু, চোখ দুটো বন্ধ। অর্ণ পাশে মাথার কাছে বসে ঝুঁকে বিন্দুর ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। কপালে উষ্ণ ঠোঁটের অস্তিত্ব পেয়ে চোখ মেলে তাকালো বিন্দু। অর্ণকে দেখে নীরবে নিঃশব্দে কপটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ থেকে। অর্ণ বিন্দুর চোখে পানি জিভ দ্বারা চুষে নিয়ে বিন্দুর ঠোঁটে আঁকড়ে ধরে। অশান্ত চুমু খায়। এতক্ষণ ধরে বড্ড ছটফট করছে সে। তার মানসিক শান্তির প্রয়োজন, আর সেটা এই মেয়েটির কাছেই আছে। মেয়েটির সংস্পর্শ সব অস্থিরতা ক্লান্তি দূর হয়ে যায়। বিন্দু নিস্তেজ হয়ে শুয়ে থেকে শুধু অনুভব করলো শক্ত খোলসে ঢেকে থাকা লোকটাকে আজকে প্রথমবারের মতো ভেঙে পড়তে দেখেছে। বিন্দু আলতো করে হাত রাখলো অর্ণর পিঠে। একটা গাঢ় চুম্বন করে বিন্দুর পুরো মুখে চুমু এঁকে দেয়। মাথাটা তুলে চেপে ধরলো বুকের সাথে। অর্ণর হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটে চলেছে। বিন্দু বুঝতে পারছে এই কঠিন লোকটা তার জন্য অস্থির হয়ে আছে। নীরবতা ভেঙে বিন্দু বলল, আমি ঠিক আছি তো, দেখুন একদম সুস্থ আছি, দেখুন আপনি। বলতে বলতেই অর্ণর বুক থেকে সরে যেতে চাইলে অর্ণ বলল, এভাবেই থাক জান, আমারও শান্ত করে যেটা শান্ত হোক। বিন্দু নড়ে না। সেভাবেই স্বামীর বুকে পড়ে রইল কিছু মুহূর্ত। আমি ভেবেছিলাম আর আপনাকে দেখতে পারবো না, মরে যা। বাকিটুকু সম্পূর্ণ করার আগেই অর্ণ মেয়েটির ঠোঁটে তর্জনী আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, হুস, এমন কথা মুখেও আনবি না পাখি। নেক্সট টাইম কিন্তু সহ্য করবো না। তুই আমার আত্মা, আত্মা ছাড়া শরীর বাঁচে? অর্ণর পরনে এখন কালো রঙের টি শার্ট আর ট্রাউজার সাদি এনে দিয়েছে। অর্ণর ধূসর চোখ জোড়া কেমন রক্তিম হয়ে আছে। বিন্দুর স্বামীর বুকে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিল। নার্স প্রবেশ করলো বাবুকে কোলে নিয়ে। এসে বলল, অর্ণ বিন্দুকে ছাড়লো না বুক থেকে, শুধু থমথমে গম্ভীর গলায় শুধালো, আপনি যান, আই উইল হ্যান্ডেল ইট। মেয়েটা একটু থতমত খেয়ে নবজাতককে অর্ণর কোলে তুলে দিয়ে চলে গেল। অর্ণ বিন্দুর কোলে দিল বাবুকে। মেয়েকে কোলে নিয়ে তার কপালে গালে মুখে অজস্র চুমু এঁকে দিল বিন্দু। শিশুটাকে বুকের মধ্যে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। অর্ণ মা মেয়েকে দেখলো চুপচাপ বসে। বাচ্চাটা গলা উঁচিয়ে কান্না শুরু করে দিতেই বিন্দু অর্ণর পানে কাঁদো কাঁদো চোখে তাকালো। ওর মেবি খিদে পেয়েছে, তুমি উঠে বসতে পারবে? বিন্দু দুদিকে মাথা নাড়ল। পায়ের দিকে শক্তি পাচ্ছে না, এখনো হাত পা কাঁপছে। অর্ণ আতশোয়া বিন্দুকে ভালো করে শুইয়ে দিয়ে বাবুকে ফিডিং করতে সাহায্য করলো। বিন্দুর দুর্বল কম্পিত শরীরটা কেমন করে যেন ঝাঁকুনি দিয়ে উঠল। অর্ণ কোমল গলায় শুধালো, রিল্যাক্স, আস্তে আস্তে বেটার ফিল করবে। ওকে ফিডিং করতে দাও। বিন্দুর ফ্যাকাশে মুখশ্রীতে লজ্জার লালিমা ছড়িয়ে পড়লো হঠাৎ। অর্ণ পরোয়া করে না। সে বাবুকে ফিডিং করাতে কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। বিন্দু ঠোঁট উল্টে অবাক হয়ে বলল, ও তো না খেয়ে ঘুমিয়ে পড়লো। অর্ণ বাবুকে বিন্দুর কোলের কাছে শুইয়ে দিয়ে তার কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দেয় অর্ণ। ঠোঁট এলিয়ে হেসে বলল, ওর কি খাওয়ার বয়স হয়েছে? সারাদিন ঘুমানোই হবে কিছুদিনের কাজ। বিন্দু ফ্যাল করে তাকিয়েই রইল মেয়ের দিকে। এত ছোট্ট, একে কোলে নিবে কি করে সে? তারপর আস্তে আস্তে সবাই এসে দেখা করলো বিন্দুর সাথে। দুপুরে খাওয়া হয়নি কারোই। সাদি আর মেহেদি গিয়েছে সবার জন্য খাবার আনতে।
রুহি অসুস্থ মানুষ, সেও টেনশনে না খেয়েছিল এতক্ষণ। যেহেতু এই মুহূর্তে কেউ যাচ্ছে না, তাই দুপুরের খাওয়া দাওয়া হসপিটালেই হবে সবার। যেহেতু বিন্দুর নর্মাল ডেলিভারি হয়েছে এবং মা মেয়ে দুজনেই সুস্থ আছে, তাই 3 দিন পরেই হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। বসার সামনে গাড়ি থামতেই হই হই করে ছুটে যায় সবাই। বৃষ্টি, মেহেদি, রুহি কেউই যায়নি, সবাই মিলে অর্ণর ফ্ল্যাটেই রয়েছে। বৃষ্টি আর মেহেদি গিয়ে দেখে আসতো বিন্দুকে। রুহি অসুস্থ দেখে সে আর জার্নি করেনি, অপেক্ষা করছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মা মেয়ে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে এসেছে। গাড়ির ডোর খুলে বিন্দুকে কোলে তুলে নিল অর্ণ। বিন্দুর কোলের মধ্যে রয়েছে ছোট্ট প্রাণটি। কি চমৎকার একটা দৃশ্য। সদর ফটকের সামনে আসতেই বৃষ্টি ছুটে এসে বাদ সেধে বলে উঠল, 1 মিনিট ভাইয়া, একটু দাঁড়ান, আপনাদের সুন্দর একটা ফটো তুলে নেই আগে। অর্ণ গম্ভীর মুখে চুপচাপ দাঁড়ালো। বিন্দু মেয়েকে নিজের সাথে আগলে রেখে স্বামীর বুকের সাথে লেপ্টে রইল। বৃষ্টি ফটাফট কতগুলো ছবি তুলে নিল। মীরা পিছে পিছে নাতির কাপড়ের ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করলো। এই 3 দিন অর্ণর সাথে সেও ছিল হসপিটালে। তিনি হাতের ব্যাগটা ঝুমার কাছে দিয়ে বললেন, বিন্দুকে একবারেই রুমে নিয়ে যাও অর্ণ।